আসসালামু আলাইকুম। প্রাইমারি জব ট্রিক্সের পক্ষ থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের ন্যায় আজকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এই প্রাইমারি চাকরি বিষয়ে। তো বিশেষ করে যারা প্রাইমারির চাকরি প্রত্যাশী বা যারা প্রাইমারির শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই কথাগুলো। তো অনেক পরীক্ষার্থীর মনে একটা প্রশ্ন জাগে, আসলে প্রাইমারি চাকরিতে কত মার্কস পেলে আসলে চাকরিটা হবে। আসলে এর উত্তর হচ্ছে এটাই যে এর সুনির্দিষ্ট কোনো কাট মার্কস নেই যে এত পেলেই তোমার চাকরি হবে। কেননা তুমি একটা জিনিস বুঝে দেখো যে প্রাইমারিতে প্রতিটা উপজেলা ভিত্তিক আসলে নিয়োগ দেওয়া হয়, কিন্তু উপজেলাতে সব উপজেলায় সমান পোস্ট নেই। কোনো উপজেলায় দেখা যাচ্ছে পোস্ট বেশি আছে, আবার কোনো উপজেলায় পোস্ট কম আছে। আমি যদি ধরো নওগাঁর মান্দা উপজেলায় পোস্ট আছে ধরো 90টি, পক্ষান্তরে রাজশাহীর পুঠিয়া উপজেলায় আছে ধরো 40টি। তাহলে কাটমার্কটা কি সমান হবে? হবে না। ধরো মান্দাল যেই ক্যান্ডিডেট আছে, পুঠিয়াও সেই ক্যান্ডিডেট আছে। এখানেও ধরো ক্যান্ডিডেটের সংখ্যা ধরো 3000, এখানেও ধরলাম যে 3000 বা 3200, বা এটাই 3200, এটা 3000 ধরলাম। তাহলে দেখা যাচ্ছে এই মান্দা উপজেলা থেকে যারা পরীক্ষা দেবে তাদের কাটমার্কটা স্বাভাবিকভাবেই কমে আসবে, আর পুঠিয়া উপজেলায় যারা পরীক্ষা দেবে তাদের কাট মার্কসটা একটু বেশি হবে, কেননা তাদের পোস্ট সংখ্যা কম। তাহলে বুঝতে পারতেছ যে কাট মার্কসটা উপজেলা ভেদে ভিন্ন হবে, এটা বোঝা যাচ্ছে। এখন তার উপরেও প্রশ্ন থাকে যে স্যার কত পেলে হয়তো চাকরি হতে পারে। দেখো, প্রাইমারি চাকরি পরীক্ষার মানে রিটেনে পাশ করা বা যেটা এমসিকিউ পরীক্ষা দাও, এটাতে পাশ করা আর চাকরি পাওয়া এই দুটি বিষয় কিন্তু ভিন্ন। অর্থাৎ পাশ করতে হলে একটা নির্দিষ্ট মার্কে পাশ করা। দেখা যাচ্ছে তুমি 50 যদি পাও, তাহলে আমার ধারণা যে কোনো উপজেলা থেকেই তুমি কি রিটেনে পাশ করবা, কিন্তু চাকরি হবে কিনা সেটা আবার সন্দেহ আছে। তাহলে চাকরি পেতে হলে আমি মনে করি এটা সব উপজেলার জন্য যদি 60+ মার্কস তোমার থাকে, তাহলে ধরে নেবা তোমার 98-99% তোমার চাকরি হওয়ার সম্ভাবনা আছে। আর রিটেনে টিকার জন্য দেখা যাচ্ছে যে 50+ হলেই তুমি রিটেনে টিকে যাবা। আরেকটু কথা বলে নিই, একটা উপজেলায় ধরো মান্দা উপজেলায় 90টি পোস্ট আছে বা 90 জন লোক নেবে। এখন এই 90 জন লোকের মধ্যে অর্থাৎ কিছু স্টুডেন্ট আছে যারা খুব ভালো করবে, তারা দেখা যাচ্ছে 70+ মার্ক পাবে, এরকম কিছু স্টুডেন্ট আছে। আমি ধরে নিলাম ওদের সংখ্যা আছে 15 থেকে 20 জন। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন তার পরের স্টেপে স্টুডেন্ট আছে যারা পেয়েছে কত 65 থেকে 70 ভেতর, 65 থেকে 70-এর ভেতর। এই 65 থেকে 70 এই রেঞ্জের ভিতরে ধরে নিলাম যে আরও পেয়েছে কত তোমার 30 জন। তাহলে 30 আর 20 জন কত 50 জন। আরও কয়টি পোস্ট আছে? 40টি পোস্ট আছে। তাহলে এখন দেখা যাচ্ছে আবার নিচে নামবে মার্ক, আবার দেখা যাচ্ছে এই 60 থেকে দেখা যাচ্ছে এই 65 পর্যন্ত, এখানেও আছে দেখা যাচ্ছে তোমার 30 জন। তাহলে মোট কতজন হলো? প্রায় 75-80 জন মতো হলো। আবার এখান থেকেও দেখা যাচ্ছে 56 বা এই 57 থেকে এই 60-এর মধ্যে আছে আরও 10 জন। ঠিক আছে, তাহলে সব স্টুডেন্টই আসলে সমান মার্কস পায় না, অর্থাৎ কেউ কম মার্ক পেয়েও চাকরি পেতে পারে। তাহলে আশা করি এই বিষয়টা তোমাদের কত মার্কস পেলে চাকরি হবে এই বিষয়টা মোটামুটি তোমাদের আমি ধারণা দিলাম।
এখন দেখো বর্তমান সময়ে কিন্তু চাকরি প্রার্থীদের সংখ্যা দিন দিন বাড়তেছে। তার মধ্যে সরকারি চাকরির কথা তো মানে বলা বাহুল্য, কেননা সরকারি চাকরিতে কিছু সুযোগ সুবিধা, বিশেষ করে 2015 সালের যে পে স্কেলটা দিয়েছে তারপর থেকেই মানে দেখা যাচ্ছে যে সরকারি চাকরির দিকে মানুষ কিন্তু বেশি ঝুঁকে পড়ছে। ঝুঁকে পড়ার পিছনে কিন্তু কিছু কারণও আছে। তার কারণ সরকারি চাকরিতে একটা কিন্তু পার্মানেন্ট সিকিউরিটি তোমার আছে, পেনশনের সুবিধা আছে, সব মিলে কিন্তু এখন দেখা যাচ্ছে সবাই সরকারি চাকরি করতে চায়, বেশিরভাগই সরকারি চাকরি করতে হয়। কিন্তু চাকরি পাওয়াটা তো আসলে এত সোজা নয়। মানুষের স্বপ্ন তো থাকেই, কিন্তু স্বপ্ন সবারই কিন্তু পূরণ হয় না। এজন্যই যেটা করতে হবে, কথা আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। পরিশ্রমই সফলতার চাবিকাঠি, এটা নিশ্চিতভাবে বলা যায়। কিন্তু পরিশ্রমটা যদি সঠিক ওয়েতে না হয়, তাহলে সেই পরিশ্রম ব্যর্থতায় পর্যবেসিত হয়, অর্থাৎ সেখান থেকে কোনো আউটপুট পাওয়া যায় না। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে তারা বিভিন্ন চাকরির পরীক্ষা দেয়, কিন্তু দেখা যাচ্ছে কোনো পরীক্ষাতেই তারা টিকতে পারে না। অনেকেই বয়স শেষের দিকে চলে এসেছে, চাকরির বয়স শেষ, এরকম সময়তে এসেও কিন্তু তারা পরীক্ষাতে টিকতে পারতেছে না, ফলে তারা কি ডিপ্রেশনে ভুগতেছে। আবার যারা নিউ ফ্রেশার যারা, তারা মনে করতেছে যে আমাদের তো আরও সময় আছে, কেবল তো শুরু করলাম, দেখবো সামনে বার, দেখবো তার পরের বার, এবার তো প্রথমবার তেমন কোনো প্রিপারেশান নেই, কিভাবে পরীক্ষা দেব, পরের বার দেখব। আমি জোর দিয়ে বলতে পারি অপরচুনিটি নেভার কামস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। সুযোগ সব সময় আসে না। যারা প্রাইমারি পরীক্ষা দেবা তারা মনে করো এটাই আমার ফার্স্ট, এটাই আমার লাস্ট, হলে এটাতেই হবে, এরকম মনের ভিতর একটা সংকল্প করো। তারপরে কিভাবে এগুতে হবে সেটা আমি পরে একটু বলবো, যেটা ফলো করলে তোমার 100% চাকরি হওয়া সম্ভব। এখন প্রথম কথা হচ্ছে তোমার প্রিপারেশনটা কোন লেভেলে আছে সেটা আজকে যাচাই করতে হবে। কিভাবে যাচাই করবা? যাচাইয়ের মানদণ্ডটা কি? আমি ধরে নিলাম আর 3 থেকে 4 মাস পরে প্রাইমারি পরীক্ষা হবে, এটা জাস্ট একটা ধারণা, আগেও হতে পারে পরেও হতে পারে। তা আমি যদি 3 মাস ধরে নিই, এখন তোমার হাতে সময় আছে কত? আর 3 মাস। এখন তুমি তো আগে পড়ে এসেছো, প্রাইমারির জন্য প্রস্তুতি নিয়েছো, তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমার প্রিপারেশনের লেভেলটা জানার জন্য তোমাকে একটা মডেল টেস্ট দিতে হবে। তাহলে মডেল টেস্ট কোথায় পাবো? বাজারে প্রচলিত অনেক মডেল টেস্টের বই আছে। প্রফেসর হতে পারে, ওরাকল হতে পারে, MP3 হতে পারে, মানে অনেক বাজারে ব্যাপক আকারে মডেল টেস্টের বই আছে। তুমি সেই মডেল টেস্টগুলো একটা কিনে, 50 সেট বা 100 সেট আছে, জাস্ট তুমি একটা মডেল টেস্ট যেটা কোনোদিন তুমি দেখো নাই, সেই মডেল টেস্টটা নিয়ে তুমি 1 ঘন্টা সময়, প্রাইমারি পরীক্ষা কত 80 মার্কের, সময় কত 1 ঘন্টা, 1 ঘন্টা তুমি পরীক্ষা দিবা এবং নির্দিষ্ট সময়ে তুমি কি করবা? পরীক্ষা শেষ করবা। করার পর তুমি কি করবা? নেগেটিভ মার্ক তো আছে 0.25, সেটা দিয়ে হিসাব করে তুমি দেখবা যে তোমার স্কোর কত আসতেছে। যদি 40-এর, খেয়াল করতে হবে ভালো করে, 40-এর নিচে আসে, তাহলে বুঝতে হবে যে তোমার প্রিপারেশান মোটেই ভালো নয়। একবারে কথাটা মনে রাখতে হবে, 40-এর নিচে যদি আসে তাহলে তোমার প্রিপারেশান মোটেই ভালো নয়। ক্লিয়ার? আচ্ছা, এখন কিভাবে ভালো করতে হবে সেটা আমি পরে যাচ্ছি আর কি। এখন মডেল টেস্ট দেওয়ার ক্ষেত্রে তুমি পরীক্ষার হলে যেভাবে মডেল টেস্ট দাও সেইভাবেই তোমাকে মডেল টেস্ট
দিতে হবে। অনেককে দেখা যায় যে মডেল টেস্ট পরীক্ষাতে পাবে 1 ঘন্টা, কিন্তু সে দেয় 4 ঘন্টায়। হয়তো বাংলা পাঠটা দেওয়ার পরে সে নাস্তা করতে গেল বা বাইরে গেল, একটু বাজার করে আসলো বা চা খেয়ে আসলো, আবার অঙ্ক শুরু করলো 20 মার্কের। অঙ্ক দিতে গিয়ে দেখা যাচ্ছে 3-4 ঘন্টায় করলো, তারপরে আবার বাংলা দিল কিছুক্ষণ পরে। এভাবে দেখা যায় 6-7 ঘন্টাতে কী করেছে, একটা 80 মার্কের মডেল টেস্ট দিয়েছে। সাধারণ জ্ঞান মনে হলো কি যে হ্যাঁ এগুলো তো পারি। সব মিলে দেখা যাচ্ছে হিসাব করে তখন একটা ভালো স্কোর আসতেছে, কিন্তু আসলে এটাকে মডেল টেস্ট দেওয়া হলো না। প্রশ্ন দেখে কিন্তু অনেক সময় খুব ইজি মনে হয়, কিন্তু প্র্যাকটিক্যালি পরীক্ষার হলের মতো যদি পরীক্ষা দেওয়া যায় নিজেকে যাচাইয়ের জন্য অনেস্টলি, কোনো না দেখে, অনেকে দেখা যাচ্ছে দিতে গেল শুরুতে 5-7টা দেখে নিল, এইভাবে না। আমি বলছি ঠিক পরীক্ষার মতোই যদি তুমি দিতে পারো, দিয়ে যদি তোমার 40+ আসে, তাহলে আমি জানবো তোমার প্রিপারেশান ভালো আছে, খারাপ না। আর যেটুকু ত্রুটি আছে সেটু আস্তে আস্তে এগোনো যাবে। দুর্বল পয়েন্টগুলো ধরে সামনে কিভাবে এগানো যায় সেটা আমি বলবো। আর 40-এর নিচে যাতে আছে, যাদের আছে স্কোর আছে, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তাদের প্রিপারেশানের লেভেল খুবই দুর্বল। যতই নিজেকে বোঝাতে চেষ্টা করুক যে না আমার প্রিপারেশান ভালো, আমি পারি, কিন্তু আসলেই তার প্রিপারেশান সঠিক নয়। আচ্ছা, আমি আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি যে আমি একবার চাকরির জন্য, কি চাকরি সঠিক মনে আসতেছে না, আমি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীতে আমি একবার পরীক্ষা দিতে যাই। তো পরীক্ষা দিতে গিয়ে পাশের জন্য, অর্থাৎ আমার পাশের যেই রোল নম্বর, একই বেঞ্চেতে থাকলে মোটামুটি পরীক্ষার আগে তো 2-4টা কথাবার্তা হয়ই আর কি। তারপরে যে যার মতো পরীক্ষা দিলাম 1 ঘন্টার। তবে সম্ভবত পরীক্ষাটা 80 মার্কের ছিল। তারপরে আমি বললাম যে পরীক্ষা শেষ করার পরে ভাই কত মার্ক পাবেন? তো বলল যে মোটামুটি 70+। আমার মনে চিন্তা আসলো কি যে আমি এত পড়াশোনা করে এত ভালো প্রস্তুতি নিয়ে আমি 55-56-র বেশি পারতেছি না বা হচ্ছে না, আমার মনে হচ্ছে, তাহলে মনে হয় আমার পরীক্ষা খারাপ হয়ে গেল। বুদ্ধি করে তার রোল নম্বরটা লিখে রাখলাম কি যে দেখি রেজাল্টের সময় দেখব। পরে 1-2 মাস পরে রেজাল্ট হলো, দেখা আছে তার রোল নম্বরটা নেই, কিন্তু আমার রোল নম্বরটাই আছে। তাহলে এক শ্রেণীর স্টুডেন্ট আছে, পাবলিক আছে, যারা পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার সময় মনে করে যে না আমি আসলে অনেক মার্কস পাবো, কিন্তু মার্কসটা কিভাবে কমে আসে আমি সেটা একটু বলতেছি। তুমি যখন পরীক্ষার হলে পরীক্ষা দাও 1 ঘন্টা বা 2 ঘন্টা দেওয়ার পর তুমি যেরকম আশা করেছো, হয়তো 80 মার্কের পরীক্ষা তুমি আশা করেছিলা কত 70 বা 75, ঠিক হল থেকে পরীক্ষার ঘন্টা বাজার পরে মেন গেট পর্যন্ত আস্তে আস্তেই, যে প্রতিষ্ঠান বা যে কলেজের গেট পর্যন্ত আস্তে আস্তেই তোমার 5 মার্ক কমে গেছে। কিভাবে কমেছে? তোমার মতো তো সবাই পরীক্ষা দিয়ে কিন্তু আসতেছে, আর একসাথে কি করছে, গল্প করতে আসছে যে এটা আমি এই দিলাম, এটা এই দিলাম। আস্তে আস্তেই তোমার চোখে পড়েছে কি যে না আসলে আমার মিলতেছে না ওদের সাথে, আসলে ওখানে 4-5টা তোমার ভুল হয়ে গেছে। তারপরে কি হলো, গেটে আসার পরে দেখা যাচ্ছে আরও তোমার যেগুলো বন্ধুবান্ধব আছে তাদেরকে ডাক দিলা বা একত্রিত হওয়ার পর তখন আবার কি করছো, প্রশ্ন মিলাচ্ছ। মিলাতে গিয়ে দেখা যাচ্ছে ও একটা দিচ্ছে, ও একটা দিচ্ছে, ওখান থেকে দেখা যাচ্ছে আরও 5 মার্ক কমে গেল। তাহলে তুমি পরীক্ষার সেন্টারে ভাবছিলা কি যে পাবো 70, গেট পর্যন্ত আস্তে আস্তেই তোমার হয়েছে কত, মেন গেট পর্যন্ত 60, 10 মার্ক কমে গেছে। এখন এগুলো তো সব নিজে নিজে আলোচনা করলাম। বাসাতে যাওয়ার পরে কি করলা, তোমার যেগুলো বইপত্র আছে সেগুলো মিলিয়ে দেখলা কি যে না এখানে আরও 5-6 মার্ক কমে গেছে। তাহলে 15 মার্ক কিন্তু 70 থেকে কমে গেল। এখন যতটুকু আমি কারেকশান করলাম এগুলো তো সব নিজের বা বন্ধু বান্ধবের। পরে আশায় থাকলাম যে কখন নেটে বা ফেসবুকে বা কোনো কোচিং সেন্টারে এই সলিউশনটা দিবে এই পরীক্ষার। এই সলিউশন দেখতে গিয়ে দেখা যাচ্ছে আরও 2-3 মার্ক কমে গেছে। তারপরে মোটামুটিভাবে আমি ধারণা করলাম যে আমার
প্রায় 17-18 মতো কিন্তু কমে গেছে। তারপরেও আরও সঠিক কারেকশান করার জন্য মনে হলো যে না, পরবর্তী মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ওয়ার্ল্ডে যদি এই প্রশ্নটা দেয় তাহলে তাদেরটা মনে হয় নির্ভুলতার পরিমাণটা বেশি। আরও দেখা আছে দুইটা কনফিউজড হয়ে গেছে। সব মিলে তুমি পরীক্ষার হলে 70 পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে এসে দেখা আছে তুমি পাচ্ছ কত? 50 মার্ক। এটাই বাস্তবতা। এমসিকিউ পরীক্ষা এত সহজ না, রিটেন পরীক্ষা না যে একটা রচনা মুখস্থি করে গেছি, একটা প্রশ্ন মুখস্থি করে গেছি, 10 লাইন মুখস্থি, 2 লাইন ভুলে গেছি, 4 লাইন লিখলাম, বানিয়ে লিখে চলে আসলাম। এমসিকিউ পরীক্ষায় ভালো করতে হলে তোমাকে বারবার একই জিনিস পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, দেখা মাত্রই যাতে কি করতে পারো, উত্তর করে দিতে পারো। তার কারণ 80টি প্রশ্ন থাকবে, তোমার মার্ক কত, সময় কত, 1 ঘন্টা মাত্র। তাহলে বোঝা যাচ্ছে কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা আসি যে কিভাবে আমরা এই চাকরিটা পেতে হলে প্রস্তুতিটা আমরা কিভাবে নেব। যারা 40-এর নিচে পাও, মার্ক পেয়েছো যাচাই করে, তারা ধরেই নাও যে আমার প্রিপারেশনের লাইনটা সঠিক নয়। ঠিক আছে, তাহলে ওই সিস্টেমটা বাদ দিয়ে আবার নতুন একটা সিস্টেমে তুমি পড়াশোনা শুরু করো, আমি সেটা দেখাবো। আর যারা মোটামুটি 45-50 প্লাস 60 প্লাস পেয়েছো, তারা কোন সাবজেক্টে মার্ক কম আসতেছে আগে আইডেন্টিফাই করো। বাংলাতে আমি 20-এর মধ্যে কত পাচ্ছি, ইংরেজিতে 20-এর মধ্যে কত পাচ্ছি, গণিতে 20-এর মধ্যে কত পাচ্ছি, সাধারণ জ্ঞানে কত পাচ্ছি। যেটাতে কম আসবে সেটার প্রতি কী করতে হবে, জোর দিতে হবে। এবার আসি যে আমি প্রশ্নগুলো, অর্থাৎ কিভাবে মার্কস এগোনো যাবে। আমরা যারা প্রাইমারি পরীক্ষা দেব সবাই জানে যে প্রাইমারি পরীক্ষা 80 মার্কের। বাংলাতে কত, 20, ইংরেজি 20, গণিত 20, আর সাধারণ জ্ঞান কত, 20। এই টোটাল হচ্ছে 80 মার্ক। এটা কোন টাইপের পরীক্ষা, এমসিকিউ টাইপের পরীক্ষা। ক্লিয়ার? সময় কত, 1 ঘন্টা। 1 ঘন্টা, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আজকে আমি প্রত্যেকটা বিষয়ে কিভাবে ভালো করতে হবে প্রতিটা বিষয়ে কিন্তু আমি দেখাবো। আচ্ছা, বাংলা কত মার্ক, 20 মার্ক। তাহলে 20 মার্কের ভিতর যারা বিগত বছরের প্রশ্নগুলো একটু নেড়ে খেটে দেখেছো, তারা জানোই যে ব্যাকরণ থেকেই কিন্তু বেশি প্রশ্ন হয়ে থাকে, লিটারেচার থেকে হাতে গোনা 2-3টা প্রশ্ন হয়ে থাকে। তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলা ভালো করার মূল থিমটাই হচ্ছে ব্যাকরণে ভালো করতে হবে। কথা পরিষ্কার? আচ্ছা, এখন ব্যাকরণে তুমি কিভাবে ভালো করবা। তার আগে বলে নি যে বাংলা ব্যাকরণে বিশেষ করে কিছু মুখস্থ আইটেম আছে আর গ্রামার অংশ আছে। তাহলে ব্যাকরণ অংশ আর মুখস্থ অংশ আমি দিলাম যে এটা মুখস্থ অংশ। কি কি আছে, যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু বুঝতে পারবা। 1 নম্বর ধরো আছে বাগধারা, 2 নম্বর আছে ধরো এক কথায় প্রকাশ, 3 নম্বর হচ্ছে সমর্থক শব্দ, 4 নম্বর বিপরীত শব্দ। এগুলো থেকে প্রশ্ন কিন্তু মিস হয় না। বাংলা ব্যাকরণে একটু খেয়াল করবে যে সব টপিকস থেকে মোটামুটি কম বেশি একটা করে প্রশ্ন কিন্তু এসে থাকে। এখন চলে আসে বাগধারা, মুখস্থ আইটেম, কোনো সূত্র, কোনো সাজেশন, কোনো কিছুই খাটবে না, এখানে মুখস্থি করতে হবে। এখন মুখস্থিটা করব কিভাবে? মেধা তো সবারই সমান না, সবারই তো মুখস্থি বিদ্যা নাই। অনেকের
ডিপ্রেশনে ভুগতে ভুগতে ব্রেন ক্ষয় হয়ে গেছে, তাহলে কিভাবে মুখস্থি করতে হবে সেই টেকনিকটাও আমি দেখাচ্ছি। বাজারে প্রচলিত যে বইগুলো আছে, অর্থাৎ বই সবারই কাছেই আছে, এটা আমি জানি, তার কারণ আমি স্টুডেন্ট ছিলাম, এখন চাকরি করি। তাহলে বাগধারার ধরো তোমার প্রফেসর আছে, বা ওরাকল আছে, বা MP3 জজ আছে, অ্যাসুরেন্স আছে, অনেক বই কিন্তু তোমার আছে, অনেক গ্রামার কিন্তু আছে। তাহলে যে কোনো গ্রামার থেকে তুমি বাগধারা চ্যাপ্টারটা বের করবা। বের করার পর তোমাকে যেটা করতে হবে যে প্রথমে কিন্তু MCQ থাকে না, প্রথমে বর্ণ দিয়ে হয়তো স্বরেওয়া দিয়ে শুরু হলো, এখান দিয়ে অক্কা পাওয়া, অক্কাল কুষ্মাণ্ড, অকুল পাথার, এভাবে শুরু হয়েছে। তাহলে বর্ণতে দেখা যাচ্ছে তোমার আছে 40টি বাগধারা। এখন তোমাকে ইম্পর্টেন্ট কোনগুলো, এইগুলো প্রথম খুঁজে কি করতে হবে, তোমাকে দাগিয়ে নিতে হবে যে 40টির মধ্যে আমি কি করব, এই 20টি পড়ব। এখন তুমি বলতে পারো যে স্যার ইম্পর্টেন্টই তো আমি বুঝি না। তাহলে ইম্পর্টেন্ট না বুঝার তোমার কারণ হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো সম্পর্কে তোমার ধারণা নেই। বিগত বছরের প্রশ্নগুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে, ভালো মতো বুঝে বুঝে পড়তে হবে, অর্থাৎ পড়াশোনায় তোমার যে গ্যাপ আছে এটা বোঝা যাচ্ছে। এই কারণে তুমি ইম্পর্টেন্ট প্রশ্ন বুঝতে পারতেছ না। তো যারা না বুঝতে পারো তারা প্রয়োজনে তোমাদের যারা বড় ভাই বা সিনিয়র আছে, বা তোমরা গ্রুপ ডিসকাশন করতে পারো, যারা দেখা যাচ্ছে 5 জনের একটা গ্রুপে একটা স্টুডেন্ট ভালো থাকতেই পারে, তার কাছ থেকে কী করলা, তুমি দাগিয়ে নিলা। সব তো পড়া যাবে না, ব্রেন আউট হয়ে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে তুমি 20টি দাগিয়ে নিলা। এভাবে সব বর্ণ থেকে টোটালের উপরে কি হলো, তুমি দেখা যাচ্ছে 2 থেকে 250 বাগধারা তুমি কি করলা, মুখস্থি করলা। যেহেতু অর্থ ছাড়া বাক্য তো আসবে না, সেহেতু তুমি অর্থগুলো বুঝে একটু পড়লা। পড়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে ওর পরেই কিন্তু MCQ দেওয়া আছে, প্রায় সব বইয়েরই প্যাটার্ন তাই। তাহলে এখন কি করতে হবে, MCQগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবা, হয়তো দেখা যাচ্ছে ওখানে তোমার 50টি MCQ আছে বাগধারার উপর। তাহলে 50টি MCQ তুমি আগে একবার পড়ে গেলা। পড়ে যাওয়ার পর তুমি পড়ার যে আগে পড়েছো 200টি, ওর ভেতরে দেখা আছে তোমার 30টি কমন হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটি তুমি পারতেছো। আর থাকে কয়টি, 20টি বাগধারা। 20টির ভেতর তুমি কি করলা, আবার 20টিকে পড়লা ভালো করে। পড়ার পর মনে হলো কি যে আবার 5টা বাগধারা কি চলে এসেছে, আমার মেমোরিতে চলে এসেছে। আর থাকে কত, 15টা। আবার পড়লা। পড়ার পর মনে হলো কি যে 8 থেকে 10টা বাগধারা আমার কি হচ্ছে, কঠিন মনে হচ্ছে ভুলে যাব, পড়ছি ভুলে যাচ্ছি। ওই জায়গাতে তোমাকে যেটা করতে হবে, এই লাল কালির কলম দিয়ে এই বোল্ড করে রাখতে হবে। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, যেগুলো তার চাইতে একটু কম মনে হচ্ছে ভুলে যাব, কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, সেগুলোতে কি করতে হবে, কালো কালি দিয়ে তোমাকে মার্কিং করতে হবে। ঠিক আছে? তাহলে সেখানে MCQ ছিল কয়টি, 50টি। 50টির ভিতর কিছু প্রশ্ন যেগুলো তুমি ভুলবা না, তোমার মেমোরিতে গেঁথে গেছে, কিছু আগে থেকেই পারো, এরকমও আছে। তাহলে তোমার প্রবলেম হচ্ছে এই কালো কালির দাগের প্রশ্নগুলো পড়া, তার চাইতেও বেশি পড়া কি এই লাল কালির দাগেরগুলো। কথা বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে তোমাকে শেষ করতে হবে। কখনো ভাববা না চাকরির পরীক্ষায় যে এই বাগধারা পড়ে এক কথা প্রকাশ বিপদে সব পড়ে টড়ে কি করতে যাব, পরীক্ষা দিতে যাব। নেভার, কখনো না। একাডেমিক পরীক্ষাতে এটা হয় যে সিলেবাসটা শেষ করে পরীক্ষা দিতে যায়, কিন্তু চাকরির পরীক্ষায় কোনো সুনির্দিষ্ট সিলেবাস নেই। প্রাইমারির কথাই বলি যে এটার কোনো সুনির্দিষ্ট সিলেবাস নেই। আমিও এমন সময় দেখেছি মনে হয় কিছু এটা ইম্পর্টেন্ট, অনেক কিছু পড়ে গেছে, যা দেখা যাচ্ছে ওই বিষয় একটাও নেই। তাহলে যেটা বোঝা যাচ্ছে, মনে করব যা শিখবো সেটা ভালো করে শিখবো, বুঝে বুঝে শিখবো, তাহলেই কিন্তু তোমার পরীক্ষাতে গিয়ে তুমি
ভালো করতে পারবা। হয়তো তুমি রিভাইজ কোনটুকু দিতে পারো, এই যে লাল কালি যেটা তোমার কাছে কঠিন মনে হয়েছিল সেটি সম্পর্কে তুমি কিন্তু দেখা যাচ্ছে রিভাইজ দিয়ে যেতে পারো। ঠিক একইভাবে এক কথায় প্রকাশও তোমাকে কি করতে হবে, আছে তো অনেক বই, 300-400 এক কথায় প্রকাশ আছে, সব তো পড়া যাবে না। তোমাকে ইম্পর্টেন্টগুলো কি করতে হবে, আগে দাগিয়ে নিতে হবে যে আমি এই 200 পড়ব। আমার একটা ছোটোবেলার থেকে স্ট্র্যাটেজি আছে যে আমি পড়ি কম, কমন পাই বেশি, পড়ি কম, কমন পাই বেশি। আমি ইম্পর্টেন্ট প্রশ্ন দাগাতে পারতাম, বুঝতে পারতাম। অনেকে একটা বই শেষ করতে পারে না, আমি 2টা বই শেষ করতাম। এরকমভাবেই তোমাকে টেকনিক্যাল হতে হবে। যে স্টুডেন্ট যত বেশি কৌশলী, যত বেশি পড়াশোনা করে, সে রেজাল্ট সবচাইতে ভালো করে, তার পরীক্ষা ভালো হয়, তার চাকরিও হয়। আচ্ছা, আবার একই সিস্টেমে এক কথায় প্রকাশগুলো দাগিয়ে নিলা। তাহলে দাগাটি আগে পড়ে নাও, পড়ার পর কি আমি আবার এমসিকিউতে চলে গেলাম। আবার একই প্যাটার্নে যেগুলো সোজা মনে হচ্ছে, সোজা পড়ার তোমার দরকার নাই, বারবার যেগুলো কঠিন জিনিস সেগুলোই তুমি বারবার রিভিশন দাও। তাহলে এভাবে বাগধারা এক কথায় প্রকাশ গেল। এবার আসি সমার্থক শব্দ। এক বিশাল সমুদ্রের মতো, এর আসলে সমার্থক শব্দ দেখলেই অনেকে ভয় পায়। এখানে ভয় পাওয়ার কিছু নাই। আসলে সমার্থক শব্দ যারা টেকনিক্যাল পড়াশোনা করবে, কিছু আছে যেমন অগ্নি, সূর্য বা পৃথিবী, এদের সমার্থক এগুলো বোঝা যায়। যারা প্রশ্ন পড়েছে বারবার, তারা কিন্তু ঠিকই বুঝতে পারে। তাহলে এই ধরনের সমার্থক শব্দর একটা লিস্ট করে নিতে হবে, না যে এটি পড়বো আমি। তারপরে আবার এমসিকিউতে চলে যাও। এমসিকিউতে গিয়ে বারবার পড়ে পড়ে তুমি কি করো, মেমোরিতে নাও। তাহলে আস্তে আস্তে দেখা যাচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। কিছু জিনিস আছে যেগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখতে হয়, তার কারণ 1000 পড়লেও কিন্তু অনেক সময় মনে থাকে না। তার মধ্যে সমার্থক শব্দ হচ্ছে একটা। আমি নিজেও কি করতাম, যখন পরীক্ষা দিতে যেতাম কোনো চাকরির পরীক্ষা, তখন কিন্তু এই সমার্থক শব্দটা একবার চোখ বুলিয়ে যেতাম। তাহলে তোমাকে একটা বই একটা কাটিং করে রাখতে হবে, সাইজ করে রাখতে হবে। তাহলে কি হবে, তোমার পড়াটা এগিয়ে থাকলো, তুমি বুঝতে পারবা যে কোথায় কোন প্রশ্ন আছে, কিভাবে দিচ্ছে। আর যারা শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে, যারা বিভিন্ন চটি বই পড়ে, বইয়ের সাথে যাদের কানেক্ট নাই, তারা কিন্তু প্রশ্নের আগা মাথা কিচ্ছু বুঝতে পারে না। এটা আমি একবারে 100% বলে দেবো, ঠিক আছে? বইয়ের সাথে তোমাকে সম্পর্ক রাখতে হবে, যে কোনো একটা বই। সমার্থক শব্দ গেল, বিপরীত শব্দও ঠিক সেভাবেই পড়তে হবে। তাহলে মুখস্থ আইটেমটা যে কিভাবে পড়তে হবে এটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। আর একটা কি আছে এখন, ব্যাকরণ অংশ, গ্রামার, যেটা আর কি ব্যাকরণ। তাহলে বাংলার ক্ষেত্রে দেখো, মুখস্থ আইটেমে কিন্তু আমি 6-7টা প্রশ্ন কমন পেয়ে গেলাম। এখন ব্যাকরণের যে বিষয়গুলো আছে, দেখো অনেক বিষয় আছে, কিন্তু অনেক টপিকস থেকে প্রশ্ন হয়। কারো কাছে সমাস আছে, তারপরে পদ পরিবর্তন আছে, উপসর্গ অনুসর্গ আছে, প্রত্যয় আছে, নত্যবিধান সত্যবিধান আছে, বানান আছে। তুমি যাবা কোন দিকে? অনেক সিলেবাস, সন্ধি বিচ্ছেদ আছে, প্রকৃতি প্রত্যয় আছে। তাহলে কি করতে হবে? তবে সিস্টেমেটিকলি যদি পড়ো, এত সিলেবাস থাকলেও কিন্তু পড়তে খুব বেশি দিন লাগবে না। কিভাবে? তুমি প্রথম দেখা যাচ্ছে মনে করলা যে আমি কারক ও বিভক্তি পড়ব। এখন কারক বিভক্তি দেখে দেখা আছে তুমি খুব একটা বুঝতে পারতেছ না, তুমি বুঝতে পারতেছো না। তাহলে নিজে যেখানে বুঝতে না পারবা, সেখানে কি করতে হবে? তোমার হেল্পের প্রয়োজন আছে। কেন? তুমি ছোটবেলায় ফাঁকি দিয়ে এসেছো, তোমার গ্যাপ হয়ে আছে। তাহলে কিভাবে? অনেকেই কিন্তু কোচিং বা প্রাইভেটে ভর্তি আছো, বা যারা কোচিং প্রাইভেট করতেছো, কিন্তু দুর্বল স্টুডেন্টদের একটা প্রবলেম হলো কি, যে যখন বড় আকারের ব্যাচ থাকে, দেখা যাচ্ছে একটা ব্যাচে 50 বা 100 স্টুডেন্ট, আসলে তোমার যে দুর্বলতা সেটা কিন্তু তারা ফাইন্ড আউট করে তোমার সমাধান করে না। একটা ইন জেনারেলি তারা লেকচার দেয়, হয়তো মডেল টেস্ট নেয় বা পরীক্ষা নেই, এরকম কিন্তু ভাবে তারা নিয়ে থাকে। ফলে তোমার দুর্বলতায় থেকেই যায়। আমার ক্ষেত্রে, আমার কাছে মনে হয় এই দুর্বলতা সারানোর মেডিসিন হচ্ছে
তোমার ব্যাচে যদি অল্প হয় 5-6 জন পড়ায় এরকম একটা টিচার খুঁজে বের করতে হবে, অথবা যারা সিনিয়র ভাই তোমার প্রবলেম যে বুঝে ভালো তার কাছে যেতে হবে, অথবা গ্রুপ, এই যে এটা খুব ইফেক্টিভ। অর্থাৎ 6 জন স্টুডেন্টের ভিতরে একজন কিন্তু বুঝেই ভালো বুঝে, তার কাছ থেকে কী করতে হবে, বুঝিয়ে নিতে হবে। অর্থাৎ তুমি যে নিজের দুর্বলতাকে আসলে কি করতে হবে, স্বীকার করতে হবে। তারপরে দুর্বলতাটা সারার জন্য কি করতে হবে, আমি যে পন্থাগুলো বলে দিচ্ছি সেভাবেই তোমাকে এগুতে হবে। তাহলে কারোকে বিভক্তি পড়তে গিয়ে দেখা যাচ্ছে আমার কোনোটা পারতেছো না, তুমি প্রয়োজনে ভিডিও হেল্প নিতে পারো, কিন্তু বই থাকবে সাথে। তুমি বন্ধুবান্ধবের হেল্প নিয়ে কারোকে বিভক্তিটা সম্পর্কে তুমি বিস্তারিত ধারণা নিলা, কর্তৃকারক, করণ, কর্ম, সম্প্রদান, অপাদান, অধিকরণ এবং বিভক্তিটি সব কিছু নেওয়ার পরে কী করলা, তুমি আবার একই নিয়মে এমসিকিউ চলে গেলা। এমসিকিউ দেখা যাচ্ছে কিছু প্রশ্ন খুব ইজি হয়ে যাচ্ছে। তাহলে ইজিগুলো কি, ইজিগুলো নিয়ে বিজি থাকলে হবে না, যেগুলো তুমি পারো না, যেগুলো বুঝো না, অর্থাৎ নতুন জিনিস তোমাকে ঢোকাতে হবে মাথায়, সেগুলো আবার কি করব, কালো কালি, লাল কালি দিয়ে মার্কিং করে কিন্তু আমি বইটা সাইজ করে নিলাম যে না এই জায়গাটুকু পড়তে হবে, এই জায়গাটুকু বাদ দিতে হবে। পড়াশোনায় বাদ দিয়ে পড়তে পারা এটাও কিন্তু একটা অসাধারণ টেকনিক। যে স্টুডেন্ট সব পড়তে যায়, পরীক্ষার হলে গিয়ে দেখা যাচ্ছে কিচ্ছু পড়ে না, আমি দেখেছি। তাহলে কি করতে হবে, তোমাকে সব জায়গাতে মনে রাখার ক্ষেত্রে তোমার টেকনিক ফলো করতে হতে পারে, কোন জায়গায় বাদ দিতে হবে সেই ক্ষেত্রে তোমার নিজস্ব টেকনিক ফলো করতে হবে। এগুলো কেউ বলে দিবে না, তোমাকে পড়ে পড়ে নিজে তৈরি করতে হবে। তাহলে এভাবে ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে সবগুলোই কী করতে হবে, তোমাকে শেষ করতে হবে। করার পরে অর্থাৎ একবার তোমার হয়ে গেল পড়া, তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাহিত্য। এখন সাহিত্য তো অনেক বড়, বিশাল, প্রাচীন যুগ আছে, মধ্যযুগ আছে, আধুনিক যুগের কত লেখক আছে, কবি আছে, সবার কি পড়া যাবে? তবে আমার সাজেশন হলো যে যেহেতু প্রাইমারি 2 থেকে 3টি প্রশ্নের বেশি হয় না, সাহিত্য থেকে আসলে ওভাবে পড়ে কমন পাওয়া যায় না। হয়তো তুমি মনে করতে পারো যে না রবীন্দ্রনাথটা খুব ইম্পর্টেন্ট, মাইকেল মধুসূদন খুব ইম্পর্টেন্ট, কাজী নজরুল ইসলাম খুব ইম্পর্টেন্ট, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু দেখা যাচ্ছে ওগুলো নাও দিতে পারে, আমি দেখছি। তাহলে আমার সাজেশন থাকবে এই 2-3 মার্ক প্রশ্নের জন্য আমি খুব বেশি একটা খাটতে যাব না। বোর্ডের যে প্রশ্নটি আছে, বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন পরীক্ষাতে আর কি, আর সে প্রশ্নগুলো তুমি যদি ঠিক মতো মানে করতে পারো সাহিত্য অংশটা, তাহলেই একবারে ওখান থেকে 2-3টা কমন হয়ে যাবে। তাহলে বাংলা বিষয়ে পুরোটা শেষ, ক্লিয়ার? আচ্ছা, কিছু কথা আছে এটা ভুলে যায়, আর একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু অগোছালোভাবে পড়ে, এলোমেলোভাবে পড়ে। দেখা যাচ্ছে আজকে কারক বিভক্তি পড়ছে, ওই 2টা পয়েন্ট পড়ে দেখা যাচ্ছে আবার অন্য টপিকসে চলে গেছে, অর্থাৎ আধা খেঁচড়া পড়া, একটা ক্লিয়ারই হয়নি। আমার কথা যতক্ষণ ক্লিয়ার না হবে তুমি ওটা নিয়ে বসে থাকো। প্রতিদিন অঙ্ক ইংরেজির সাথে তুমি অন্য একটা সাবজেক্ট ধরো, সব রুটিন করে লাভ নাই। অঙ্কর আজকে 2টা করব, ইংরেজির এই 2টা করব, তা না। পড়াশোনাটা এমন হতে হবে, আসলে মনের দিক থেকে তো শান্তি পাবো না যদি ক্লিয়ার না করতে পারি, আমি কারক যদি শেষ না করতে পারি। বাংলা তো আরও টপিকস আছে, এই ধরনের তোমার ভিতরে একটা অস্থিরতা কাজ করতে হবে। তাহলে একবার পড়ার পর তুমি বইটা রেখে দিবা, বাংলা শেষ। এরপরে ইংরেজিটা কিভাবে করতে হবে সেটা আমি দেখাই। ইংরেজি মার্ক কত? 20। সবাই জানো ইংরেজিতে 20 মার্ক। লিটারেচার থেকে প্রশ্ন হয় না বললেই চলে, হয়তো দিলে একটা দিতে পারে, বাকি কিন্তু ইংরেজির কোন কোন টপিকস থেকে প্রশ্ন হয় প্রাইমারিতে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি, তোমরা সবাই দেখে নেবা। একবারে সুনির্দিষ্টভাবে স্পেসিফিক, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, আমি কিন্তু সেভাবেই দিয়েছি। ভিডিওটা অবশ্যই দেখবা। এখন সব তো গেল ওগুলো বাংলা, ইংরেজি কি করব? এটা প্রশ্ন থেকেই যায়। ইংরেজিতে আসলে বেশিরভাগ স্টুডেন্ট দুর্বল হয়ে থাকে। তাহলে এখানেও পার হওয়ার কিছু সুযোগ আছে। কিভাবে? তুমি প্রথম মুখস্থি আইটেমগুলো শুরু করো। কি মুখস্থি আইটেম আছে? সিলেবাস তোমাকে বুঝতে হবে আগে, কোন টপিকস ইম্পর্টেন্ট তোমাকে বুঝতে হবে। খেয়াল করো আবার,
তাহলে মুখস্থ আইটেম কি কি আছে? সিনোনিম, অ্যান্টোনিম, আর আছে কি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, আর আছে কি স্পেলিং। এখন স্পেলিং থেকে তোমাকে কি করতে হবে? আমি মনে করি স্পেলিং থেকে পরীক্ষায় ভালো করার জন্য তুমি শুধু কি করবা? এমসিকিউ পড়বা, শুধু এমসিকিউ পড়বা, এমসিকিউগুলো করবা, সাথে একটা কি করবা? খাতা রাখবা। অর্থাৎ যেটা কনফিউশন মনে হবে সেটা খাতাতে বারবার কি করবা? লিখে প্র্যাকটিস করবা। সবগুলো লেখার দরকার নাই, তুমি সময় পাবা না। আমি আগেই বলেছি কৌশলী হতে হবে, যেটা তোমার প্রবলেম সেটা শুধু বারবার লিখতে হবে, চর্চা করতে হবে। সূত্র দেওয়া হবে না, মিথ্যা তুমি 10 পিঁপড়া লেফটেন্যান্ট পিসি চলো যায়, কয়টা সূত্র পাবা তুমি? হয়তো 5টা 7টা 10টা 20টা পেতে পারো। দেখা যায় তোমাকে মুখস্থ করতে হচ্ছে কত? 200। তাহলে সূত্র পাওয়া যাবে না 200। তাহলে একটা বইয়ের সিরিয়াল ধরেই তোমাকে মেমোরিতে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তাহলে স্পেলিং তুমি শেষ করবা, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ঠিক বাগধারা বাংলাতে যেভাবে শেষ করেছিলা, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ঠিক সেভাবেই শেষ করবা। অর্থাৎ বাংলার পুরো পড়ার যে সিস্টেমটা ইংরেজিতেও সেটা অ্যাপ্লাই করবা। তাহলে মুখস্থ আইটেমগুলো শেষ। সিনোনিম, অ্যান্টোনিম যেহেতু এটা ভোকাবুলারি অনেক জানতে হয়, এটা শেষ করা যায় না, এই প্রিপারেশনটা চলমান থাকবে। প্রতিদিন হয়তো একটু একটু করে শুধু বোর্ডেরগুলোই করবা, ঠিক আছে? খুব কঠিন দিবে না প্রাইমারিতে, বোর্ডেরগুলোই করবা। এরপরে চলে আসি গ্রামার। গ্রামার নিয়ে কিন্তু অনেকেই ভয় পায়, অনেকেই কম বোঝে। যারা কম বোঝে তাদেরকে মুখস্থ আইটেমটার উপর জোর দিতে হবে। পাশাপাশি এদিকে কিছু জায়গা আছে যেমন নাম্বার অ্যান্ড জেন্ডার, ট্রান্সলেশন, কারেকশান, মুখস্থ আইটেম দিয়েও কিন্তু 14-15 পাওয়া যায়। খালি বুদ্ধি লাগবে, বুদ্ধি ছাড়া হবে না। তাহলে এখন এই গ্রামার আইটেমে যারা দুর্বল, যারা পার্টসাপিসে বোঝে না, নাউন প্রোনাউন বোঝে না, যারা ভার্ব বোঝে না, অ্যাডজেক্টিভ বোঝে না, ঠিক আছে, তারা কিন্তু খুব একটা আগাতে পারবে না। অনেক স্টুডেন্ট পরিশ্রম করে, দেখেছি 12 ঘন্টা 14 ঘন্টা দিনরাত পড়াশোনা করে, কিন্তু তাদের আউটপুট নাই, কোনো পরীক্ষায় টিকতে পারে না। তার কারণ তাদের বেসটা অত্যন্ত দুর্বল। আবার মিডিয়াম থাকলেও সঠিক সিস্টেমে তারা এগাতে পারে না। ফলশ্রুতিতে তারা চাকরি পায় না, ভুলে যায়, পরীক্ষা ভালো করতে পারে না। খালি পরের বার হবে, এবার হলো না, সামনে বার হবে, সামনে বার হবে, এই করতে করতে দেয়ালে পিঠ ঠেকে যায়। এক সময় কী করে? সে হতাশায় ভুগে, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন জায়গায় বা বেকার অবস্থায় সে কী করে? জীবনপাত করে। তোমাকে স্বপ্ন দেখতে হবে। তুমি আগে চিন্তা করো যে তোমার বাবা মার দিকে তাকাও, তোমাকে কত কষ্ট করে লেখাপড়া করে গেছে, সেগুলো তুমি মাথার ভিতর নাও আর সঠিকভাবে পড়াশোনা করো। আমার কথা, সঠিক নিয়ম যদি না থাকে তাহলে তুমি সারা জীবন যদি পড়ে যাও তাও তুমি পরীক্ষাতে টিকতে পারবে না, তোমার চাকরি হবে না। এটা নিশ্চিতভাবে আমি বলতে পারি। আচ্ছা, তাহলে গ্রামারের যে অংশগুলো আছে, বিশেষ করে আমি আমার সিলেবাসে বিস্তারিত আলোচনা করছি, সেগুলোতে তোমরা পড়ে নেবা। এবার দেখি আমরা। আর লিটারেচারের জন্য একটু বলে নিই, লিটারের জন্য খুব বেশি পড়ার দরকার নেই, পারলে পড়বা, না পারলে পড়বা না। তবে মোটামুটি বোর্ডের যে বিশেষের প্রশ্নটি আছে সেটি দেখতে পারলে আমার মনে হয় 1 বা 2। তবে শেক্সপিয়ারটা খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমরা একটু ভালো করে দেখতে পারো। এরপরে আসে গণিত। এইখানে এসেই প্রবলেম। গণিত কত? 20। গণিত এক মহা আতঙ্কের নাম, সবারই কাছে না, আবার অনেকে যারা বোঝে তাদের কাছে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আর গণিত হচ্ছে বুদ্ধির খেলা। ব্রেনে যারা নিতে না পারবে, পড়ে অনুধাবন না করতে পারবে, তার লাস্টিং করবে না। পরীক্ষাতে সব গুলিয়ে ফেলবা, সবই পারতাক, এটা বাসায় পারতাক, পরীক্ষাতে যা একটাও মনে আসে না। আমি একটা ভিডিও দিয়েছি, সেটা দেখে নিবা, যে শর্টকাট করতে করতে এমন হয়ে গেছে, সব খালি শর্টকাট শিখতে গিয়ে পরীক্ষার হলে গিয়ে কোনো শর্টকাটই আর মনে আসে না। আমার ভিডিওটা দেখলে আশা করে বুঝতে পারবা। তাহলে গণিত, অন্য বিষয়ে মুখস্থ করে হয়তো পার পাওয়া যায়, কিন্তু গণিতে আসলে কি করা যায় না? পার পাওয়া যায় না। গণিত কিন্তু আর মুখস্থ থাকে না। তাহলে গণিতে আমরা জানি 3টা পার্ট আছে, পাটিগণিত, বীজগণিত আর জ্যামিতি। পরীক্ষায় চাকরি পেতে হলে সমান সব দিকে গুরুত্ব দিতে হবে। একটা ল্যাকিংস রেখে কিন্তু চাকরি হবে না। আমি আগেই বলেছি যেটা পাস ফেলের পরীক্ষা না, 40 দিলে পাস, এটা একাডেমিক। 50 হলে ফার্স্ট ক্লাস, নো, নেভার।
তোমাকে চাকরি পেতে হলে তোমাকে কম্পিটিশান অর্থাৎ মার্ক উপর থেকে এসে যার বেশি হবে তাকেই সিলেকশন করে। তাহলে গণিত নিয়ে যাদের জটিলতা আছে, যারা একদম বুঝে না, মুখস্থ করার চেষ্টা করে, 2-4টা শর্ট নিয়ম শিখে টিকে দেখা যাচ্ছে আসলে 2-4-5 পায়, তাদের জন্য কিন্তু মহা বিপদ। তাহলে এই গণিতে ভালো করতে হলে তোমার একটা ভালো টিউটর, ভালো গাইডার, যিনি তোমাকে ধরে ধরে দেখে দিতে পারবে যে এটা লসাগু করো, এটা গসাগু এভাবে, এটা ভাগ করতে হবে, এটা এই সূত্র থেকে আসলো, এভাবে যে বুঝতে পারে, যে হেল্প করতে পারে, তার কাছে তুমি যাও, তার কাছে তুমি সহযোগিতা নাও। কোচিং প্রাইভেট, ঠিক আছে, তুমি কোচিং প্রাইভেট পড়ো, কিন্তু যদি আমি বলি দুর্বল স্টুডেন্ট তুমি হও, তাহলে ব্যাচে যে পড়বা তুমি কিন্তু তোমার দুর্বলতার জায়গাগুলো তারা তোমাকে ফাইন্ড আউট করে দেবে না। তুমি নিজেও বুঝতে পারবে না যে আমার এই জায়গায় ল্যাকিংস আছে। পারবা কিভাবে? ওই যে বললাম যে মডেল টেস্ট দিয়েই তুমি বুঝতে পারবা, না রে আমার প্রিপারেশান হয় নাই, মুখের কথাই কোনো দাম নাই, প্র্যাকটিক্যাল ফিল্ডে নেমে তোমাকে দেখাতে হবে। তাহলে গণিত নিয়ে যাদের ভয় আছে তাদের আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, সামনের দিকে এগিয়ে যেতে হবে। যারা যেভাবে সহযোগিতা করে, তুমি কোচিংয়ের কোনো টিচার, প্রাইভেটের কোনো টিচার, সিনিয়ররা যারা আছে, যারা ফ্রেন্ড সার্কেল আছে, তাদের কাছ থেকে তোমাকে হেল্প নিতে হবে। যেটা বুঝতে পারতেছে না, তোমার দুর্বলতা বের করতে হবে এবং দুর্বলতা ফোকাস করতে হবে। চেপে রাখলে কিন্তু আসলে হবে না। আমার দরকার তো একটা চাকরি পাওয়া, আমাকে লোক সবল বলবে, আমাকে খুব স্মার্ট বলবে, আমাকে খুব ভালো ছাত্র বলবে, নাথিং, কিচ্ছু দরকার নেই। তোমার দরকার একটা চাকরির। তাহলে এটা পেলেই কিন্তু তোমার হয়ে যাবে। তাহলে এর জন্য যা যা করা লাগবে তাই করতে হবে। আরেকটি বিষয় আছে, তবে আমি গণিতের জন্য মোটামুটি, বিশেষ করে গণিতে বেশি স্টুডেন্টরা দুর্বল হয়ে থাকে, এজন্য প্রাইমারি পরীক্ষা আসার উপযোগী কিছু অঙ্ক, প্রায় 200-300 মতো একটা অঙ্ক দিয়ে আমি একটা শিট তৈরি করতেছি। আশা করি এই শিটটি অনেক হেল্পফুল হবে, পরীক্ষাতে অনেক কমন চলে আসবে। বিধায় এই শিটটি মোটামুটি তোমরা নেবা আশা করতেছে। এরপর আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের ভিতর কিন্তু অনেক ভাগ আছে। বাংলাদেশ বিষয়গুলো থেকে দেখা যাচ্ছে 10-11টি প্রশ্ন আসে, আন্তর্জাতিক থেকে 3-4টি প্রশ্ন আসে, বিজ্ঞান থেকে 2-3টি প্রশ্ন আসে, কম্পিউটার। তাহলে 20 মার্কের ভিতর বই কয়টি হলো? 4টি সাবজেক্ট, বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান, কম্পিউটার। তাহলে এইগুলো আমার মতে যারা সময় পাচ্ছ না, তারা শুধু বোর্ডের প্রশ্নটাই ক্লিয়ার করো, দেখবা এখানেও 14-15 মার্ক চলে আসে। প্রাইমারি পরীক্ষায় দেখবা যে বেশিরভাগই রিপিট প্রশ্ন হয়ে থাকে। এই কারণে আমি বেশি জটিলে যাব না, আমি আগে সিলেবাসটা পুরো রাউন্ড দিয়ে আসি। বাংলা সিলেবাস শেষ করি, ইংরেজি শেষ করি, গণিত শেষ করি, তারপরে সাধারণ জ্ঞান শেষ করি। টোটাল সিলেবাসটা শেষ করার পরে যখন শেষ হয়ে গেল, তখন তোমাকে কি করতে হবে? রিভিশনের উপর জোর দিতে হবে। আমি বলেছি একই জিনিস এমসিকিউ ভালো করার জন্য বারবার প্র্যাকটিস করতে হয়, কারণ কনফিউজড প্রশ্ন হয়ে গেলে তোমার কি নেগেটিভ মার্ক আছে, তাহলে দেখা যাচ্ছে তোমার পরীক্ষা ভালো হবে না। তাহলে এতক্ষণ আসলে অনেক কিছুই তোমাদের বললাম, তো হতাশ হওয়ার কিছু নয়। মানুষ ছোট থেকেই বড় হয়, অল্প শেখা থেকেই বেশি শেখে, বেশি জানে। তবে সব কিছুর মূলে রয়েছে পড়াশোনা। এই পড়াশোনায় যারা ফাঁকি দেয়, যারা ঠিক মতো পড়াশোনা করে না, আজ পড়লো 5 দিন নাই, পড়ার টেবিলে মন বসতে চায় না, বসলেও কি ফেসবুক, মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকে, এদের কপালে কিন্তু দুঃখ আছে। অর্থাৎ এগুলো তোমাকে বাদ দিতে হবে, তোমাকে বারবার চিন্তা করতে হবে। আমি 1 বছর, 2 বছর, 3 বছর পরিশ্রম করে যদি একটা ভালো কিছু করতে পারি, সেটাই তোমার জন্য মডেল হয়ে থাকবে, অর্থাৎ সেটাই তোমার দেখবে। কি রেজাল্ট এক সময় জিজ্ঞাসা করবে না, ছেলেটা ভালো ছিল, এইটে স্কলারশিপ পেয়েছে, এসএসসিতে গোল্ডেন পেয়েছে, এইচএসসি, এগুলো ভুলে যেতে হবে। কিচ্ছু না, তোমাকে পরীক্ষায় দেখাতে হবে যে তুমি ভালো ছাত্র। তাহলে আমরা বারবার প্র্যাকটিস করব, পড়াশোনার মধ্যে থাকব। আমরা স্বপ্ন দেখি কিন্তু
সবাই স্বপ্ন দেখে কি যে না আমি ভালো কিছু করবো, আমি একটা ভালো চাকরি পাবো, কিন্তু আসলে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যে কাজ করতে হবে, পড়তে হবে, সেটা যদি না পড়ো তাহলে এই স্বপ্ন দেখা না দেখার ভিতর কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নাই। এই স্বপ্ন কোনো দিন তোমার পূরণ হবে না পরিশ্রম ছাড়া। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক কথাই বললাম, ভিডিওটাও অনেক বড় হয়ে গেল। আর আমি অলরেডি বাংলা, অঙ্ক, ইংরেজি বিশেষ করে এখানেই তো 60 মার্ক থাকে, আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করতেছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবা। এটা আমার মানে ঠিক অনুরোধই বলবো আর কি, অনুরোধের মতোই, জাস্ট এটা করবা। যদি ভালো লাগে তাহলে করবা, ঠিক আছে? তাহলে আমি ভিডিও আপলোড করতে আরও বেশি অনুপ্রেরণা পাবো, আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজ থেকে এই নতুন প্ল্যানে যাত্রা শুরু করবা। আল্লাহ হাফেজ।